সাম্রাজ্যর পতন হয়, রাজবংশ ওঠে আর নামে। সেই ভূমি ইরান। হাজার হাজার বছরের যুদ্ধ, পুনর্গঠন আর নতুন নামকরণের পরেও কখনো থেমে যায়নি, বরং এটা সবসময়ই থেকে গেছে এমন এক শক্তির কেন্দ্রে যা তার নিজের চেয়েও অনেক বড় একটা শক্তি। আর আজ সেই ইতিহাসের পুরো ভার এসে জমে গেছে মাত্র ৩৩ কিলোমিটার চওড়া একটা জলপথে। ভাবলে অবিশ্বাস্য লাগে, এই সামান্য জলটুকু বহন করে পৃথিবীর মোট তেলের প্রায় ২১%। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। এটা শুধু একটা ভৌগোলিক সীমানা নয়, এটা সেই মোহনা যেখানে মানুষের ক্ষমতার লোভ আর পৃথিবীর ভেতর থেকে ওঠা কম্পন প্রচণ্ড চাপে মুখোমুখি হয়। পৃথিবীর সেরা কৌশলবিদরা এখানকার প্রতিটা নড়াচড়া পর্যবেক্ষণ করেন। একটু ফাটল দেখা দিলেই দেশের সমৃদ্ধি মুহূর্তে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা। মানুষ এটাকে বলে মানবজাতির গলার নলি। এটাই হরমুজ প্রণালী। কিন্তু যুদ্ধজাহাজ আর রাডারের পর্দা সরিয়ে দাও, হরমুজ আসলে অসাধারণ সুন্দর। এখানে আছে রক্ত লাল বালির সৈকত, যেখানে রং ঢেউয়ের মধ্যে মিশে যায়। আছে এমন সব সংস্কৃতি যারা আধুনিক তেল বাণিজ্যের অনেক আগে থেকে এই উপকূলকে ঘর বানিয়েছে। তাহলে এই ছোট্ট জলপথ একই সাথে কিভাবে হয় বিশ্বশক্তির লাগাম আর প্রকৃতির লুকানো জাদুঘর? চলুন খুঁজে বের করি। তবে আগে কমেন্টে লিখুন, যুদ্ধ নয়, শান্তি চাই। আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করি। লবণ দেবীর গুহা। কখনো এমন গুহায় ঢুকেছ যেটা পুরোটাই তৈরি লবণ থেকে? হরমুজ দ্বীপের সল্ট গডেস কেভ, লবণ দেবীর গুহা, পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জায়গাগুলোর একটা বিশাল লবণ স্তূপের ভেতরে লুকানো এই গুহার সবচেয়ে আশ্চর্যজনক বৈশিষ্ট্য নিঃসীম নীরবতা। ঘন লবণের দেওয়াল এত দক্ষতায় শব্দ শুষে নেয় যে কোনো প্রতিধ্বনি হয় না। ভেতরে গেলে মনে হয় বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছ, শুধু নিজের হৃদয়ের স্পন্দন আর নিঃশ্বাসের শব্দ। ছাদ থেকে ঝুলছে সাদা লবণ স্ট্যালাকটাইট, চকচকে ক্রিস্টালের ঝাড়কবাতির মতো। স্থানীয়রা বিশ্বাস করেন এই লবণে শুদ্ধিকরণ আর নিরাময়ের শক্তি আছে। গুহার ভেতরের বায়ু অত্যন্ত বিশুদ্ধ আর নেতিবাচক আয়নে পূর্ণ। শ্বাসকষ্টের রোগীরা এখানে সুস্থতার সন্ধানে আসেন। পাহাড়ের বুকে প্রাকৃতিক স্পা। বর্গে মুখোশ। লফট মহিলারা বর্গে পড়েন, একটা ঠোঁট আকৃতির মুখোশ যা মুখের নিচের অংশ ঢাকে। কিন্তু এটা কড়া ধর্মীয় কারণে নয়। শতাব্দীর শতাব্দী সমুদ্রে কাজে প্রচণ্ড রোদ আর নোনা বাতাস থেকে মুখ রক্ষার জন্যে এটা তৈরি হয়েছিল। মহিলারাও এই মুখোশ পরে নৌকায় গিয়ে মাছ ধরতেন। একটা মজার ইতিহাস আছে এই মুখোশের। পর্তুগিজ বা জলদস্যুদের হাত থেকে বাঁচতে মহিলারাই মুখোশ পরতেন, যাতে আক্রমণকারীরা ভাবে তারাও যোদ্ধা। মুখোশগুলো প্রায় উজ্জ্বল রঙে সূক্ষ্ম কারুকাজ করা। কেশমের বান্দারি ভাষায় পর্তুগিজ, আরবি, হিন্দি আর সোয়াহিলির শব্দ মিশে আছে। সামুদ্রিক যোগাযোগের বিভিন্ন শতকের ছাপ। হারা ম্যানগ্রোভ বন। কেশমদ্বীপ আর মূল ভূখণ্ড ইরানের মাঝে হারা বন, যেন পারস্য উপসাগরের নোনা জল থেকে জেগে ওঠা একটা জাদুর সবুজ রত্ন। ইউনেস্কো বায়োস্ফিয়ার রিজার্ভ হিসাবে স্বীকৃত। প্রতিদিন দুবার এই বন একটা জাদু দেখায়। জোয়ারে জল উঠে গাছের গুঁড়ি ডুবিয়ে দেয়, পুরো বন যেন জলের ওপর ভাসছে। ভাটায় জল নেমে গেলে দেখা যায় নোনা কাদায় গেঁথে থাকা জটিল শিকড়ের এক অদ্ভুত জগৎ। এই বন শুধু নৌকায় ঘুরে দেখা যায়। এখানকার প্রধান গাছ অ্যাভিসেনিয়া ম্যারিনা। এই গাছ সরাসরি নোনা জল পান করে। বাকল পরিণত হয় সুপার ফিল্টারে। লবণ আটকে রেখে ভেতরে শুধু মিষ্টি জল প্রবেশ করায়। অতিরিক্ত লবণ পাতার উপর দিয়ে বেরিয়ে যায়। এই গাছের বৈজ্ঞানিক নামটা কিংবদন্তি পার্সি দার্শনিক ও চিকিৎসক ইবনে সিনার নাম থেকে নেওয়া। স্থানীয়রা এটাকে হার বলেন। একজন মহান পণ্ডিতের নাম এক অসাধারণ প্রাকৃতিক সত্তার সাথে জড়িত, এটা স্থানীয় গর্বের বিষয়। প্রায় ৮,০০০ হেক্টর এলাকা জুড়ে এই বন। শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখির আশ্রয়স্থল। ফ্লেমিঙ্গো, বক, পেলিকান, বিরল বাজ পাখি। পানির নিচে মাছ, চিংড়ি, সামুদ্রিক কচ্ছপের নার্সারি। হরমুজ দ্বীপ, যেখানে মাটি রংধনু। বন্দর আব্বাস শহর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে হরমুজ প্রণালীর একদম দোরগড়ায় দাঁড়িয়ে আছে হরমুজ দ্বীপ। এটা পৃথিবীর সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আর ভূতাত্ত্বিকভাবে অপার্থিব জায়গাগুলোর একটা। কেন এত অদ্ভুত দেখতে? এই দ্বীপটা আসলে একটা সল্ট দায়াপীর।
গত 50,000 বছর ধরে এটা উপরের মাটি ঠেলে আস্তে আস্তে উঠে আসছে, আর উঠতে উঠতে সে সাথে নিয়ে এসেছে 70টারও বেশি আলাদা খনিজের রং। গাঢ় লাল পাহাড়, রূপলি কালো সৈকত, বেগুনি গিরিখাত, সোনালি নদীর খাত, যেগুলো লেখাপড়ার ইতিহাস শুরু হওয়ার আগে থেকেই শুকনো। এই দৃশ্য অবাস্তব লাগে কারণ এখানে হাত দেওয়া হয়নি বলে নয়, অবাস্তব লাগে কারণ যে শক্তিগুলো এটা তৈরি করেছে সেগুলো এখনও সক্রিয়, এখনও এই পৃষ্ঠকে নতুন করে গড়ে চলেছে। এখানে প্রায় 3000 মানুষ থাকেন, বেশিরভাগই সুন্নি মৎস্যজীবী। তাদের ভাষায় মিশে আছে পর্তুগিজ, আরবি, হিন্দি আর ডাচ শব্দের ছোঁয়া, শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন দখলদারির ছাপ। তাদের কাছে এই ভূতত্ত্ব কোনো দর্শনীয় স্থান নয়, এটা দৈনন্দিন জীবনের উপকরণ। মহিলারা লাল মাটি পিষে তৈরি করেন গেলাক নামের এক মশলা। এই লাল ক্ষারীয় মাটি রান্নায় রং দেয়, রুটিতে স্বাদ আনে। খনিজ থেকে বেঁচে থাকা, সরাসরি রন্ধনকিল্পার পরিচয় পরিণত। রক্ত লাল সৈকত। কখনো এমন সৈকত দেখেছ যার বালি রক্ত লাল? হরমোজ দ্বীপে এই দৃশ্য বাস্তব। মাটিতে লোহার অক্সাইডের পরিমাণ এত বেশি যে ঢেউ আছড়ে পড়লে লাল বাদামি আভা ছড়িয়ে যায়, যেন কেউ রং ঢেলে দিয়ে গেছে সাগরে। এই লোহার অক্সাইড শুধু দেখতে সুন্দর নয়, প্রসাধনী, কাপড়, মাটির পাত্র, খাবারে রং, সব জায়গায় এটার চাহিদা আছে। কিন্তু এই সম্পদ এখন কমে আসছে, রপ্তানি নিয়ন্ত্রণ করা হচ্ছে। যদি সাঁতার কাটো হরমোজ দ্বীপে, সেই লাল রং কয়েকদিন গায়ে লেগে থাকবে। রূপলি সৈকত। লাল সৈকতের পাশেই আরেকটা বিস্ময়, সিলভার বিচ। এই সৈকতের বালি সাধারণ হলুদ বা সাদা নয়, কালো আর ধূসরের মাঝে ছড়িয়ে আছে অগন্তি ছকছকে কণা। এগুলো আসলে মাইকা আর সিলিকা খনিজের টুকরো, লক্ষ লক্ষ বছর ধরে চূর্ণ হয়ে এই আকার পেয়েছে। রোদ পড়লে মনে হয় লক্ষ লক্ষ হিরে ছড়িয়ে আছে বালিতে। এখানে খালি পায়ে হাঁটলে পা ঢেকে যায় প্রাকৃতিক ঝকঝকে ধুলোয়, যা ধুয়ে ফেলা কঠিন। মনে হয় কেউ তোমার গায়ে গ্লিটার ছিটিয়ে দিয়েছে। কিন্তু এখন এই সৈকতে প্রবেশে বাধা আছে। পর্যটকরা এই বালিকে দুর্লভ কিছু ভেবে পকেটে নিয়ে যেত, তাই সংরক্ষণের জন্য এখন নিয়ন্ত্রণ জারি। রেইনবো ভ্যালি। হরমোজকে বলা হয় রেইনবো আইল্যান্ড। এখানে হাঁটতে হাঁটতে দেখবে মাটির রং ক্রমাগত বদলে যাচ্ছে। লাল, হলুদ, বেগুনি, সাদা, অমলা, 70টারও বেশি খনিজের রং। অমলা লাল রং আসে লোহার অক্সাইড থেকে, উজ্জ্বল হলুদ সালফার থেকে, সাদা প্যাচগুলো লবণ থেকে। সবচেয়ে মজার ব্যাপার, এই লাল মাটি গেলাক আসলে খাওয়া যায়। পৃথিবীতে বোধহয় এটাই একমাত্র জায়গা যেখানে সত্যিকারের পাহাড়ের স্বাদ নেওয়া যায়। উৎসবে শিল্পীরা এই রঙিন বালি দিয়ে মাটির উপর বিশাল সব নকশার কার্পেট আঁকেন। পর্তুগিজ সাম্রাজ্যের সবচেয়ে উল্লেখযোগ্য সামুদ্রিক বাণিজ্যপথের নিদর্শনগুলোর একটা পর্তুগিজ দুর্গ, 1507 সালে নির্মিত। দ্বীপের সেই একই লাল পাথর থেকে তৈরি, উত্তর তীরে এখনও দাঁড়িয়ে আছে। দেয়ালগুলো ধীরে ধীরে সেই মাটিতে মিশে যাচ্ছে যেখান থেকে পাথর কেটে আনা হয়েছিল, যেন দ্বীপ সবসময় ফিরিয়ে নিচ্ছে যা সাম্রাজ্যগুলো স্থায়ী করতে চেয়েছিল। দুর্গের ভেতরে আছে একটা প্রাচীন গির্জা। দ্বীপের প্রচণ্ড গরম এড়াতে পর্তুগিজরাই গির্জা মাটির নিচে বানিয়েছিল, খিলান আর গথিক পাথরের স্তম্ভ। মরিচা ধরা কানন এখনও সমুদ্রের দিকে মুখ করে ছড়িয়ে আছে, একসময় হরমুজ নিয়ন্ত্রণের ভয়ঙ্কর অস্ত্র। তেলের আড়ালে অন্য একটা সত্য, হরমুজের উত্তর পাহাড়ের ওপার থেকে সেই একই 21 মাইলের পথ দিয়ে, যা হরমুজ প্রতিটা শতাব্দীতে দেখে এসেছে, প্রতিদিন 2 কোটি ব্যারেল তেল যাতায়াত করে। এই সম্পদের ট্রানজিট পুরো আধুনিক মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক কাঠামো নির্ধারণ করে। কিন্তু ট্রানজিটের একদম কেন্দ্রে বসে থাকা এই দ্বীপ সেই সম্পদ থেকে পায় শুধু দৃশ্য। কারণটা অস্বাভাবিক। সেই একই লবণ স্তূপ যা মাটিতে 70টা রং ছড়িয়ে দিয়েছে, সেটা মাটি আর ভূগর্ভস্থ জলকে এতটাই লবণাক্ত করেছে যে জৈবিকভাবে একেবারে অব্যবহার্য। মানে প্রতিটা লিটার পানীয় জল নৌকোয় করে আনা বা ডিস্যালিনেশন প্ল্যান্ট থেকে আনতে হয়। গ্রীষ্মের মাঝামাঝিতে জনসংখ্যা প্রায় অর্ধেক কমে যায়। পর্যটকরা চলে যায় বলে নয়, কর্মক্ষম মানুষেরা চলে যায়, কারণ দ্বীপে যথেষ্ট আয় নেই। প্রতিটা বছর একটা নিয়মিত ভাটার মতো, পিছনে থাকে শিশু, বৃদ্ধ
আর সেই প্রাকৃতিক দৃশ্য যা ৬০ কোটি বছর ধরে কারও সাহায্য ছাড়াই নিজের রং ছড়াচ্ছে। কেশম হল পারস্য উপসাগরের সবচেয়ে বড় দ্বীপ। আয়তন প্রায় ১৫০০ বর্গ কিলোমিটার, দৈর্ঘ্য ১৩০ কিলোমিটারেরও বেশি। মধ্যপ্রাচ্যের একমাত্র ইউনেস্কো গ্লোবাল জিও পার্ক। এই স্বীকৃতি প্রশাসনিক উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, ভূতাত্ত্বিক বাধ্যবাধকতা থেকে। আরবীয় আর ইউরেশীয় টেকটনিক প্লেটের সংঘর্ষ সীমায় দ্বীপের অবস্থান। ২.৫ কোটি বছরের সংকোচন পললীয় পাথরকে ভাঁজ করেছে লবণের স্তরের ওপর দিয়ে, আর তৈরি করেছে এমন একটা ভূদৃশ্য যা একই সাথে লবণের মহাসৌধ, প্রাচীন কুঁয়ো খোদাই করা গিরিখাত আর ফ্ল্যামিঙ্গোদের আশ্রয় দেওয়া ম্যানগ্রোভ বন। এখানে প্রায় ১.৫ লক্ষ মানুষের বাস। চাকু ক্যানিয়ন। কেশম দ্বীপের ভূমির বেশিরভাগটা জুড়ে অদ্ভুত সব ভূতাত্ত্বিক গঠন। সবচেয়ে নাটকীয় চাকু ক্যানিয়ন। এখানে পা দিলে মনে হয় দ্বীপ নিজেই দুভাগ হয়ে গেছে। বিশাল উল্লম্ব দেয়াল মাথার ওপর উঠে গেছে, কোথাও কোথাও ১০০ ফুটেরও বেশি উঁচু। চাকু মানে স্থানীয় ভাষায় ৪ কুঁয়ো। এখনও মাটিতে সেই প্রাচীন গর্তগুলো দেখা যায় যেখানে বৃষ্টির জল ধরে রাখা হতো। লক্ষ লক্ষ বছর ধরে বাতাস চুনাপাথরে ছিদ্র আর ঢেউ খেলানো নকশা কেটেছে। দেয়াল দেখে মনে হয় গলানো মোম। সবচেয়ে সরু জায়গায় দুপাশের দেয়াল একসাথে ছোঁয়া যায়। ওপরে মরুর দাহ, নিচে শীতল নীরব পাথর। এটা ছিল আদর্শ কৌশলগত লুকোনোর জায়গা। এই ফাঁটে দাঁড়িয়ে থাকলে পুরো একটা সেনাবাহিনী সামনে দিয়ে চলে যেত, বুঝতেই পারত না কেউ আছে। তারার উপত্যকা। স্থানীয়দের মধ্যে স্টার্স ভ্যালি বা তারার উপত্যকাকে নিয়ে এক অদ্ভুত গল্প প্রচলিত আছে। বলা হয় অনেক আগে আকাশ থেকে একটা তারা সত্যিই খসে পড়েছিল এই দ্বীপে। মাটি ছিটকে গেল সব দিকে। পিছনে রইল এই অদ্ভুত উঁচু স্তম্ভ আর খিলানগুলো। ভূতত্ত্ববিদ বলবেন এটা লক্ষ লক্ষ বছরের বায়ু আর বৃষ্টির ক্ষয়ের ফল। কিন্তু সেই খাড়া মিনার আর অদ্ভুত আকারের খিলানের মাঝে দাঁড়ালে তারার গল্পটাই বেশি সত্যি মনে হয়। বাতাস বইলে পাথরের ফাটলে ভুতুড়ে শব্দ হয়। সেই শব্দের ভয়ে শতাব্দীর পর শতাব্দী রাতে এখানে কেউ আসত না। কেউ কেউ বিশ্বাস করেন সূর্য ডুবলে এখানে জিনরা আসে। পাথর এতটাই নরম যে প্রতিটা ঝড় এই দৃশ্য বদলে দেয়। ১০ বছর আগে যে উপত্যকা দেখেছিলে, আজ সেটা আলাদা। এটা একটা জীবন্ত শ্বাস নেওয়া ভাস্কর্য গ্যালারি। কাসাব দুর্গ। পারস্য উপসাগরের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ শিপিং লেনের পাশে জলের কিনারে দাঁড়ানো একটা বিশাল পাথরের দুর্গ। এটা কাসাব দুর্গ। ১৬২৩ সালে পর্তুগিজরা বানিয়েছিল হরমুজ নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু ওমানিরা মেনে নেয়নি। ১৬৪৪ সালে উপনিবেশকারীদের তাড়িয়ে দুর্গকে নিজেদের শক্ত ঘাঁটি বানিয়ে নেয়। ভেতরে হাঁটলে মনে হয় ইতিহাসের বইয়ের মধ্যে চলে গেছ। উঠোনটা একটা বাইরের জাদুঘর। আজ আর কোথাও পাওয়া যায় না এমন ঐতিহ্যবাহী নৌকা। সবচেয়ে অদ্ভুত বিষয় বাইত আল কুফুল বা তালার ঘর। এই প্রাচীন জানালাহীন পাথরের ঘরগুলো গরমের মধ্যে মালিক দূরে থাকলে খেজুর আর শস্যচোরের হাত থেকে রক্ষা করত। প্রধান গোলাকার টাওয়ারে আছে প্রাচীন গহনা, অস্ত্র, ঐতিহ্যবাহী কোরআন পাঠশালা, শতাব্দী পুরনো রান্নাঘর। প্রাচীর বেয়ে উঠলে বন্দরের দৃশ্য। ৪০০ বছর আগে সৈনিকরাও এই দৃশ্য দেখেছে। কুমজারের গ্রাম, ১০টা ভাষার মিশেল। মুসান্দম উপদ্বীপের একেবারে উত্তর প্রান্তে কুমজার, পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন আর অনন্য গ্রামগুলোর একটা। উঁচু চুনাপাথর পাহাড় আর হরমুজ প্রণালীর মাঝে নেস্টেড এক মরুদ্যানের মতো। পৌঁছনোর উপায় শুধু নৌকা বা হেলিকপ্টার। পাহাড়ের পথে কোনো রাস্তা নেই। এই বিচ্ছিন্নতাই শতাব্দীর পর শতাব্দী ধরে কুমজারের সংস্কৃতিকে প্রায় অক্ষুণ্ণ রেখেছে। কুমজারের মানুষেরা শুধু আরবি বলেন না, তাদের নিজস্ব ভাষা আছে, কুমজারি। অন্তত 10টা ভিন্ন ভাষার মিশেল।
এই ভাষা প্রমাণ করে কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন দেশের নাবিক আর বণিক এখানে এসে তাদের ভাষার ছাপ রেখে গেছেন। গ্রীষ্মে এখানকার গরম অসহ্য, পাহাড় বাতাস আটকে রাখে। ঐতিহ্যগতভাবে প্রতি বছর ৩ মাস, সাধারণত জুন থেকে সেপ্টেম্বর, গোটা গ্রাম দরজা বন্ধ করে নৌকায় চড়ে কাসাব শহরে চলে যায়। খেজুর কাটে, গরম থেকে বাঁচে। শরৎ এলে একসাথে ফিরে আসে। কুমজার সরাসরি হরমুজ প্রণালীর উপরে। গ্রামের তীর থেকে দেখা যায় দৈত্যাকার তেল ট্যাঙ্কার ভাসমান ইমারতের মতো পেরিয়ে যাচ্ছে। ৭০০ বছরেরও বেশি ইতিহাস নিয়ে এই মানুষদের জীবন সম্পূর্ণ সমুদ্রের সাথে জড়িত। বাড়িঘর এত কাছাকাছি, গলি এত সরু, কারণ সমতল জায়গার অভাব। লেঙ্গে জাহাজ নির্মাণ। কিন্তু কেশমের মানুষ শুধু সমুদ্র থেকে পালিয়ে বাঁচত না, তারা সমুদ্রকে জয় করার জন্য নিজেরাই জাহাজ বানাত। লেঙ্গে শিপইয়ার্ডে দেখবে বিশাল কাঠের নৌকা, কোনোটা ৩০ মিটারেরও বেশি লম্বা, বালি থেকে উঠে আছে যেন ডুবে যাওয়া তিমি। এগুলো লেঙ্গে, আর এগুলো বানানোর পদ্ধতি ইউনেস্কো স্বীকৃত অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য। কারিগররা কোনো নকশা ব্যবহার করেন না, কোনো কম্পিউটার নয়, সব স্মৃতি থেকে, বাপ থেকে ছেলে, ১০০০ বছর ধরে। ভারত ও বার্মা থেকে আনা ভারী সেগুন কাঠ, করাত আর হাতুড়ির মতো সরল যন্ত্রপাতি, লাকড়িতে লাকড়ির শব্দ, ধূপ ধূপ ধূপ। এই শব্দ শতাব্দীর পর শতাব্দী ধরে এই দ্বীপের হৃৎস্পন্দন। এই কাঠের দানবগুলো পূর্ব আফ্রিকা পর্যন্ত যেতে পারে, ১০০ বছর জলে থাকতে পারে। ইস্পাত আর মিসাইলের দুনিয়ায়ও একটা কাঠের নৌকা আর দৃঢ় প্রতিজ্ঞ নাবিক হরমুজের ঢেউকে জয় করতে পারে। কিন্তু একটা উদ্বেগ আছে, পরের প্রজন্মের নির্মাতারা মূল ভূখণ্ডের চাকরির টানে চলে যাচ্ছেন। এই প্রাচীন শিল্প কি টিকে থাকবে? কেশমের দক্ষিণ উপকূল থেকে মাত্র ২ কিলোমিটার দূরে হেঙ্গম, মাত্র ১৩ বর্গমাইল, সর্বোচ্চ উচ্চতা ১০৬ মিটার, পাকা রাস্তা নেই, হোটেল নেই, মাত্র ৬৫০ জন স্থায়ী বাসিন্দা। শতাব্দীর পর শতাব্দী পার্সি, পর্তুগিজ, ব্রিটিশ দখলদারিতেও এই বসতির ধরন প্রায় অপরিবর্তিত। এই দ্বীপের সৈকত একটা বিশেষ কারণে বিখ্যাত। বালিতে ফিলোসিলিকেট খনিজের উপস্থিতি। ভাটায় বালি দেখতে লাগে ধাতব, রূপালি, আলো সরলে প্রায় সাদা, প্রাকৃতিক কারণে যা দেখতে কৃত্রিম মনে হয়। রাতে বায়োলুমিনেসেন্ট ফাইটোপ্ল্যাঙ্কটন খাড়িতে ঠিক সেই একই নীল আলো তৈরি করে যা লারাকের কাছে পাওয়া যায়। এখানকার মৎস্যজীবী আর কারিগর পরিবারগুলো একটা বিশেষ সাংস্কৃতিক অর্থনীতি গড়ে তুলেছে। মহিলারা পারস্য উপসাগরের একমাত্র মহিলা মৎস্যজীবীদের মধ্যে ভোরের আগে ছোট কাঠের নৌকায় রওনা হন ব্যারাকুডা আর মাছ ধরতে। ঘরে থাকা কারিগররা শামুকের খোল দিয়ে গয়না বানান। এই দ্বীপে উপসাগরের শেষ সম্পূর্ণ ঐতিহ্যবাহী বাজারে বিক্রি হয়। জার অনুষ্ঠান, হিপনটিক ড্রামিং আর সম্মিলিত ঘোরের এই আচার এখনও এখানে পালিত হয়। বিচ্ছিন্নতা আর পরিবেশগত চাপের সময়ে সম্মিলিত মনোবল পুনরুদ্ধারের পদ্ধতি আনুষ্ঠানিক চিকিৎসার চেয়ে শতাব্দী আগে থেকে চলে আসছে। হেঙ্গম বিখ্যাত তার বন্য ডলফিনের দলের জন্য। হেঙ্গম আর কেশমের মাঝের খাড়িতে শরৎ থেকে বসন্ত পর্যন্ত ইন্ডো প্যাসিফিক বটলন্যাক ডলফিনের দল জমে। যেটি থেকে সামান্য নৌকায় গেলেই ডজন ডজন ডলফিন নৌকার পাশে সাঁতার কাটতে আসে, বন্ধুত্বপূর্ণ, আনন্দিত। কিন্তু পর্যটন মরশুমে নৌকার ভিড় বাড়ছে, আর ডলফিনরা আর আগের মতো কাছে আসছে না। পূর্ব আর পশ্চিম আজারবাইজান প্রদেশের মাঝে একসময় ছিল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত হ্রদ, উর্মিয়া হ্রদ। ৮৭ মাইল দীর্ঘ, ৫,২০০ বর্গ কিলোমিটার এলাকা, ৪,৮০০ ফুট উচ্চতায় ইরানের মালভূমিতে। এখন মৌসুম অনুযায়ী হয় এক ফালি লাল নোনা জল, নয়তো এত বিস্তৃত সাদা লবণের মাঠ যা মহাকাশ থেকেও দেখা যায়। ১৯৯০-এর মাঝামাঝি থেকে এর জলের পরিমাণ কমেছে ৯০%-এরও বেশি। কারণ উজান থেকে বাঁধ নির্মাণ, ১৬টা নদীর মধ্যে ১৪টাই আটকানো হয়েছে। কৃষিকাজের জন্য সেচ খাল, গম আর আঙুরের চাষ, কমে যাওয়া বৃষ্টি, ত্বরান্বিত বাষ্পীভবন। আর ২০০৮ সালে হ্রদের মাঝ বরাবর ৬ লেনের মহাসড়ক সেতু নির্মাণ।
এই সেতু উত্তর আর দক্ষিণ অংশের মাঝে জলের আবর্তন ভেঙে দিয়েছে। লবণাক্ততা আরও দ্রুত বাড়তে শুরু করেছে। হাইড্রোলজিস্টরা নির্মাণ শুরুর আগেই এই পরিণতি জানতেন। কিন্তু সবচেয়ে আশ্চর্য হ্রদের রং। বসন্তে যখন পাহাড়ের বরফ গলে মিষ্টি জল আসে, হ্রদ হয় গভীর সবুজ। গ্রীষ্মে যখন তাপ আর বাঢ়ের কারণে জল কমে, লবণাক্ততা বাড়ে। তখন ডুনালিয়েলা নামের এক লবণপ্রিয় শৈবাল বেড়ে ওঠে। এটা তীব্র লবণাক্ততায় বেঁচে থাকতে সূর্যের আলো থেকে নিজেকে রক্ষার জন্য ক্যারোটিনয়েড পিগমেন্ট তৈরি করে। ফলাফল, পুরো হ্রদ লাল হয়ে যায়। নাসার স্যাটেলাইট চিত্রে এই রং রেকর্ড করা হয়েছে। বিজ্ঞানীরা বলছেন এটা জীববৈজ্ঞানিক সতর্ক সংকেত, সরাসরি রঙে লেখা। এই হ্রদের পাশের আজারবাইজানের কৃষি সম্প্রদায়গুলো ৩,০০০ বছরেরও বেশি সময় ধরে উর্মিয়ার জলের উপর নির্ভর করে এসেছে। সেই কালো চিকিৎসামূলক কাদা, যা একসময় প্রদাহ নিরোধক গুণের জন্য বিখ্যাত ছিল, এখন আর নৌকায় চড়ে মাঝ হ্রদের বালিচরে গিয়ে পাওয়া যায় না। হেঁটে পৌঁছতে হয় শুকনো লবণের স্তরের উপর দিয়ে। আগের মেরিনা এখন সাদা লবণের মাঠে, নোঙরের খুঁটিগুলো শূন্য বাতাসে দাঁড়িয়ে। আর্টিমিয়া, সেই বিশেষ লবণ জলের চিংড়ি যা হ্রদের খাদ্যজালের ভিত্তি ছিল, এখন এত কম যে ফ্ল্যামিঙ্গো, পেলিকান, উপকূলীয় পাখিদের জনসংখ্যা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। উর্মিয়া দুর্ঘটনায় নষ্ট হয়নি, একটা সুনির্দিষ্ট পরিকাঠামো যুক্তির অনুসরণ করেছে। ২০১৩ সালে $১৩০ কোটি পুনরুদ্ধার প্রকল্প শুরু হয়েছে, ইরান সরকার, ইউএনডিপি আর জাপান সরকারের যৌথ অর্থায়নে। কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু গবেষণা বলছে এমনকি সব পুনরুদ্ধার ব্যবস্থা পুরোপুরি কার্যকর হলেও ১৯৯০-এর আগের অবস্থায় ফেরা হয়তো সম্ভব নয়। কিছু ভূরূপতাত্ত্বিক পরিবর্তন এখন অপরিবর্তনীয়। ২৫০০ বছরের পুরনো জলব্যবস্থার ওপর আধুনিক মুক্ত বাণিজ্য অঞ্চল। ইরানের দক্ষিণ উপকূল থেকে ১৯ কিলোমিটার দূরে কিশ, প্রায় বৃত্তাকার প্রবাল দ্বীপ, আয়তন ৯০ বর্গ কিলোমিটার, গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে সামান্য ওপরে। পারস্য উপসাগর তাপ ধরে রাখে, একটা অগভীর তাপীয় বাটির মতো। গ্রীষ্মে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস ছাড়ায়। সারা বছর আর্দ্রতা এত বেশি যে দ্বীপটাকে খোলা মনে হয় না, মনে হয় একটা গ্রিন হাউসের মধ্যে। কিন্তু এই দ্বীপের সবচেয়ে অবিশ্বাস্য রহস্য লুকিয়ে আছে ১৬ মিটার মাটির নিচে, একটা ২৫০০ বছরের পুরনো কানাদ ব্যবস্থা। বৃষ্টির জল পর্যায়ক্রমে জীবাশ্ম প্রবাল আর মাটির স্তরের মধ্যে দিয়ে ছাকতে ছাকতে শুধু খনিজ সংস্পর্শের মাধ্যমে পরিশুদ্ধ হয়ে পানীয় জল হিসেবে পৌঁছত। মিউনিক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এই সুড়ঙ্গের ছাদের জীবাশ্ম প্রবাল উপাদান পরীক্ষা করেছেন। বয়স ৫,৩০,০০,০০০ থেকে ৫৭ কোটি বছর। পাথরের মধ্যে খোদাই করা আছে সমুদ্রতলের ইতিহাস। যারা এই কানাদ বানিয়েছিলেন তারা এমন একটা প্রকৌশল নীতি বুঝতে পেরেছিলেন যা আধুনিক ডিস্যালিনেশন প্ল্যান্ট বিপুল শক্তি খরচ করে পুনরাবৃত্তি করছে। এই ভূগর্ভীয় অবকাঠামোর উপরে একের পর এক সভ্যতা গড়েছে আর ভেঙেছে। অষ্টম শতাব্দীর হারিরে শহরের প্রবাল ধ্বংসাবশেষ এখনও দ্বীপের উত্তর প্রান্তে দাঁড়িয়ে। আর ১৯৯২ সালে কিশকে ঘোষণা করা হয় ইরানের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল। প্রতি বছর ১,১২,০০,০০০ পর্যটক। একদিকে ২৫০০ বছরের প্রকৌশল, অন্যদিকে আধুনিক বাণিজ্যের চাহিদা। কিশ মনে করিয়ে দেয় বেঁচে থাকার অবকাঠামো আর ভোগের অবকাঠামো একই মাটিতে দাঁড়িয়ে, আর দুয়ের মাঝের দূরত্ব সবসময় সুবিধাজনক নয়। ইরানের পারস্য উপসাগরকে প্রায়ই একটি ছবির মধ্যে সীমাবদ্ধ করা হয়, একটা বিতর্কিত প্রণালী, একটা ভূরাজনৈতিক চাপের কেন্দ্র, যা ভেতরে আছে তার চেয়ে কি দিয়ে যায় তার দ্বারা সংজ্ঞায়িত একটা অঞ্চল। কিন্তু সেই সরলীকরণের নিচে যে বাস্তবতা টিকে আছে সেটা অনেক পুরনো, অনেক বেশি জটিল। লবণ স্তূপ আর প্রবাল জীবাশ্মের উপর গড়ে ওঠা এক সভ্যতা, বায়োলুমিনেসেন্ট উপসাগর আর খনিজ মাটির উপর, স্মৃতি থেকে বানানো কাঠের জাহাজ আর পাথর ছাকা ভূগর্ভ নদীর উপর, শিল্প অবকাঠামো আর বাস্তুতান্ত্রিক ভঙ্গুরতার অবিচ্ছিন্ন সহাবস্থানের উপর। এই সম্প্রদায়গুলো জানত বহু আগে থেকে, যা বাকি পৃথিবী এখন কেবল বুঝতে শুরু করছে। চরম পরিবেশে বেঁচে থাকা কোনো সংকট নয় যা ব্যবস্থাপনা করতে হবে, এটা এমন একটা অবস্থা যার মধ্যে বাস করতে হয়।
জলবায়ুর চাপ যখন আধুনিক অবকাঠামোর ভিত ভাঙছে, জলাশয় লবণে পরিণত হচ্ছে, প্রবাল বিবর্ণ হচ্ছে, পুরো বাস্তুতন্ত্রের তাপীয় যুক্তি মানিয়ে নেওয়ার চেয়ে দ্রুত পাল্টাচ্ছে, তখন এই দ্বীপগুলো আর এই মুছে যাওয়া হ্রদ প্রান্তিক ব্যতিক্রম বলে মনে হচ্ছে না। মনে হচ্ছে এগুলো সেই ভবিষ্যতের প্রাথমিক দলিল যা অসমভাবে কিন্তু সর্বত্র আসছে। পারস্য উপসাগর ইতিমধ্যেই জানে বাসযোগ্যতার সীমায় বেঁচে থাকা কাকে বলে। উর্মিয়া ইতিমধ্যেই জানে যা ফেরানো সম্ভব নয় তা হারানো কেমন। হরমুজ ইতিমধ্যেই জানে পায়ের নিচের খনিজ থেকে সংস্কৃতি গড়া কেমন। এটা আর স্থানীয় জ্ঞান নয়, এটা সবার জন্য। এই গল্পের শেষ এখানে নয়। এই গল্প সবসময় এখান থেকেই শুরু হওয়ার কথা ছিল। অবাস্তব ইরান, হরমুজ পৃথিবীর গলার নলি, আর তার মধ্যে লুকিয়ে থাকা হাজার বছরের মানুষের গল্প।